2024 সালের 5 আগস্টে দেশের মূল্যস্ফীতি পৌঁছেছিল 13%। ডলারের দর অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল। ডলার সংকটে আমদানি বন্ধ হয়ে গিয়েছিল। ব্যাংকগুলো ছিল ধ্বংসের দ্বার প্রান্তে। ভঙ্গুর সেই অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তার অন্যতম অংশীদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, একজন প্রথিতযশা অর্থনীতিবিদ হিসেবেই যিনি পরিচিত। পেশাগত জীবনে দীর্ঘদিন তিনি আইএমএফ এর সাথে জড়িত ছিল। এছাড়া ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান, ওয়ালটনের স্বাধীন পরিচালক, তার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে কাজ করেছেন। তবে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর একজন গবেষক ও ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তার সুখ্যাতি দেশব্যাপী। আজ দেশ বাণিজ্যের আলাপে আমাদের অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। স্বাগত দেশ বাণিজ্যের আলাপে, সঙ্গে আছে আমি রিয়াজ হাসান। গল্প এবং আড্ডার ছলে অর্থনীতি এবং অর্থনীতি সংশ্লিষ্ট মানুষকে জানতে আমাদের আয়োজন। এবং আজ যেমনটি দেখছিলেন, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্যার। এবং তিনি নানা গবেষণার মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন। এখন তিনি সরকারের অংশ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমরা একটু শুরু করতে, আমাদের প্রোগ্রামের নাম যেহেতু দেশ বাণিজ্যের আলাপ, আমরা একটু আলাপটা একটু হালকা ছড়িয়ে শুরু করতে চাই। আপনার জীবন থেকে শুরু থেকে অর্থনীতি তো আসলে একটা কঠিন বিষয় স্যার। এই বিষয়টার সাথে আপনার সম্পর্ক কিভাবে তৈরি হলো? আপনার ছেলেবেলা থেকে আসলে এই কঠিন বিষয়ের সাথে আপনার কিভাবে এত মানে এটার সম্পর্কে এত কিভাবে আপনার আগ্রহ? এটা একটা বলবো যে ঘটনাক্রমে আমি অর্থনীতিবিদ, কোনো প্ল্যান ছিল না সত্যি কথা বলতে। আমরা তখন ঢাকা কলেজ থেকে পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য পায়তারা করছি আর কি। তো ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে গেলাম, নিয়ে নিল, রেজাল্ট ভালো ছিল, সব জায়গাতেই চান্স দিত। মেডিকেলে আমার পড়ার ইচ্ছা ছিল, মেডিকেলে ভর্তি হলাম। বাদ সাধলেন আমারই ব্রাদার ইন ল, বড় দুলো ভাই, উনি ডাক্তার। উনি বললেন যে না, ডাক্তার না, ডাক্তারি করলে পরে হয় ভাত পাবে না, আর না হলে পরে রুগী দেখতে দেখতে সারা রাত কেটে যাবে, কোনো প্রাইভেট লাইফ থাকবে না। সো গো ফর সিভিল সার্ভিস। অর্থাৎ পাকিস্তান আমলে তখন তো 69, তো সিভিল সার্ভিস মানে হচ্ছে যে CSP হইতে হবে, এটা হচ্ছে ফ্যামিলির প্রেশার। তো যাই হোক, সেটা ছিল। তো সেই কারণে তখন আমি ডাক্তারি না পড়ে ভাবলাম যে ঠিক আছে, আমি ফিজিক্সে ভর্তি হই। ফিজিক্সে প্রচুর ছাত্র ফিজিক্স থেকেও সিভিল সার্ভিসে জয়েন করে, গুড পজিশনস অ্যান্ড সো অন। ফিজিক্সে ভর্তি টর্তির সব ঠিকঠাক করে আমরা হাঁটতে হাঁটতে নিউ মার্কেটের দিকে যাচ্ছি। তো আমাদের এক ফ্রেন্ড বললো যে ঢাকা ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টিতে অ্যাপ্লিকেশনের ডেডলাইন বাড়িয়েছে, তো আমি একটু অ্যাপ্লিকেশন দেবো, সে তুলবে। তো সে চললো, যে ঢুকলো আর্টস ফ্যাকাল্টিতে, ঢুকে ইকোনমিক্স ডিপার্টমেন্টে গেলো, সেখান থেকে অ্যাপ্লিকেশন নিল। তা আমিও কি মনে করি একটা অ্যাপ্লিকেশন নিলাম, নিয়ে সেটা আবার দুদিন পরে ওটা ফিল আপ করে ওটা জমাও দিয়ে দিলাম, এবং সেইভাবেই কিন্তু আমার ইকোনমিক্সে আসা। স্যার, আপনি তো, আমি যতটুকু জানি যে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে শিক্ষকতা শুরু করেছেন, এবং তারপরে আপনি নানা জায়গায় নানা দায়িত্ব পালন করেছেন দেশের বিভিন্ন জায়গায়, এবং আপনি সরকারের সাথেও বেশ কিছু কাজ করেছেন। তার বাইরে আপনি IMF এর আবাসিক প্রতিনিধি হিসেবে ছিলেন, যেটি আসলে সবাই গর্ব করে বলে যে। তো আপনি আপনার এই ক্যারিয়ারে কোন কর্মক্ষেত্রটাকে সবচেয়ে বেশি এনজয় করেছেন স্যার? দেখুন, আমি তো প্রধানত ওয়াশিংটন বেসড ছিলাম, সেখানেই IMF এ কর্মজীবন ইন দ্য রিয়েল সেন্স। ঢাকা ইউনিভার্সিটিতে আমি ছিলাম 10 মাসের মতো, তারপরে চলে যাই গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসাবে PhD করতে, ইত্যাদি ইত্যাদি করে। তারপরে প্রকৃত কার্য শুরু হয় IMF-এই। তো সেখানে প্রধানত থাকা সত্ত্বেও আমি দুটো অ্যাসাইনমেন্টে বাইরে আসি। একটা আসি বাংলাদেশে, আমাদের সরকার কর্তৃক আমন্ত্রিত হয়ে, ওনারা চাচ্ছিলেন আমাকে, সেই জন্য আসছিলাম। এবং সেই সময় আমি ওই VATর ইন্ট্রোডাকশনটা করা হয়। ওয়ান অফ দ্য আমার প্রাইমারি রেসপন্সিবিলিটি ছিল ওটাকে ইন্ট্রোডিউস করা বাংলাদেশে। ওখানে আমি 27 মাস ঢাকাতে ছিলাম। VATর ইন্ট্রোডাকশনটা হলো জুলাই মাসে, আমি অগাস্টে চলে গেলাম 91। তার পরবর্তীতে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট নিই, সেটা হচ্ছে পাকিস্তানে অ্যাজ দ্য সিনিয়র রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ। সেটা পাকিস্তান তখন তৎকালীন গভর্নর ছিলেন মিস্টার ইয়াকুব, উনি আবার IMF-এর প্রাক্তন কর্মকর্তা আমার মতো, মানে আমিও যেরকম IMF থেকে, উনিও এরকম ছিলেন। তো উনি আমাকে বললেন যে
পাকিস্তানে যেতে হবে। আমি বললাম যে জানি না কি যাবো কি না, বাট পরে উনি আবার সেটাকে আমার সরকারিভাবে রিকোয়েস্ট করে আমাকে অনুরোধ করলেন যে আমি যেন ওইটা অ্যাকসেপ্ট করি। তো পরে আমরা ওইটা অ্যাকসেপ্ট করে পাকিস্তানে 3 বছর ছিলাম আমি। তো অ্যান্ড বোথ অফ অ্যাসাইনমেন্টস আর ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। আমার বাংলাদেশের সময়টা আমার খুবই কাজে লেগেছে, কারণ ইট কানেক্টেড মি উইথ বাংলাদেশ, রিকানেক্টেড। এবং ওই 27 মাস থাকার সময় আমি ধরেন বিজনেস মহলের সাথেও পরিচিত হই, কারণ ভ্যাটের ইন্ট্রোডাকশনের সাথে তাদের জড়িত। আবার আমি আমার ইউনিভার্সিটির যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদের সাথে রিকানেক্ট করতে পারি, এবং সরকারের সাথেও একটা সম্পর্ক হয়ে যায়। তৎকালীন যারা কর্মকর্তা ছিলেন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে ছিলেন, বাংলাদেশ ব্যাংকে ছিলেন, অন্যান্য জায়গায় ছিলেন, এনবিআরে ছিলেন, তাদের সাথে আবার সুন্দর একটা সম্পর্ক হয়। তো এটা আমাকে বাংলাদেশে ফিরে আসতে এটা খুব বড় একটা ভূমিকা রেখেছে। কিন্তু স্যার, আপনার এই কর্মজীবনে আমাদের কাছে এখন সবচেয়ে গর্বের, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনি যখন দায়িত্ব গ্রহণ করেছেন তখন আসলে দেশের অবস্থা কি আমরা সবাই জানি, এবং ব্যাংকগুলোর অবস্থা ভালো ছিল না, ডলার সংকট ছিল, ডলারের দর বেড়ে যাচ্ছিল, তাছাড়া মূল্যস্ফীতির কথা আমরা জানি। এই যে একটা চ্যালেঞ্জিং সময় আপনি এসেছেন, এবং আমরা বলবো যে খুব স্মুথলি আপনি এটাকে হ্যান্ডেল করেছেন, এবং আমরা আসলে টেরই পাইনি জনগণ হিসেবে। এই জার্নিটা আপনার কাছে কতটুকু চ্যালেঞ্জের ছিল, এবং এখনও তো নিশ্চয়ই একই চ্যালেঞ্জ করছেন? না, অবশ্যই আমরা একটা যেটাকে বলে খাদের কিনারায় চলে এসেছিলাম, এবং সময় মতো যদি ওই বিপ্লবটা না হতো, যে সরকারই থাকুক না কেন, এটা কিন্তু খাদে পড়ে যেত, আর বেশি দিন থাকতো না। এবং যেটা ক্রাইসিসের সময় নর্মালি ক্রাইসিসটা শুরু হয়ে যায়, এবং অনেকেই ভেবেছিল যে বাংলাদেশে ওই ক্রাইসিসে পড়ে যাবে, অর্থাৎ এক্সচেঞ্জ রেট 170 হয়ে যাবে, অমুক হবে, যেটা শ্রীলঙ্কা হয়েছিল, পাকিস্তানে হয়েছিল। এবং এই ভয়টা ছিল, জাস্ট রিয়েল একটা পসিবিলিটি ছিল। আমাদের আমদানি বাণিজ্য সংকুচিত হবে, আমাদের মূল্যস্ফীতি যেটা আগে সরকার কমিয়ে দেখাচ্ছিল সেটা হয়তো 20, 25, 30, 50, 70 হয়ে যেতে পারে। এটা তো স্বাভাবিক, এটা হয় যখন ইকোনমিক ক্রাইসিস শুরু হয়, এবং ইকোনমিক কন্ট্রাক্ট করে সাধারণত। কিন্তু এটার কোনোটাই হয়নি, এবং না হওয়ার মূল কারণটা হচ্ছে যে আমরা মোটামুটি বলতে হবে যে আমরা ম্যাক্রো ইকোনমির অ্যাঙ্গেল থেকে যদি বলি, যেটা লক্ষ্যটা ছিল আমার প্রথমে, যে ফরেন এক্সচেঞ্জ রেটটাকে স্টেবিলাইজ করা। তো আমি ইনহেরিট করি 118 টাকায়, তখন সরকারি ছিল। আমি যেদিন আসি সেদিন এটাকে 120 টাকা করা হয় করে আমি মোটামুটিভাবে 120 টাকায় কয়েক মাস রাখার পরে এখন 121-22-এর মধ্যে আছে। এবং স্যার, আপনি আইএমএফ এর সাথে এক ধরনের ডিল করে একটা জায়গায় ফিক্সড করেছেন স্যার। আইএমএফ এর সাথে ডিলটা যেটা ছিল, বেসিক্যালি আইএমএফ এর সাথে একটা অমত ছিল আমার, যে তারা বলছিল অক্টোবর মাসে যে এটাকে বাজার ভিত্তিক করে দাও। তা আমার ইতার ছিল যে পজিশনটা, যে বাজার ভিত্তিক তো আমিও করতে চাই, কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম। আমাকে আমার মতো সময় করতে দিতে হবে, তা না হলে এটা শ্রীলঙ্কার মতো হয়ে যেতে পারে, পাকিস্তানের মতো হয়ে যেতে পারে। পাকিস্তানে কি হয়েছিল, 140 টাকারটা 300 টাকায় ঠিক আছে ডলার, এখন 260 আছে, একটু কমেছে, কিন্তু ইট ইজ নট 140-এর আশেপাশে তো নাই। তো এটা তো আমি চাই না, এবং এটার ফলে যেটা হয়, মূল্যস্ফীতি ভীষণভাবে বেড়ে যায়, তারপর এটাকে কমিয়ে আনতে হয়, এবং হার্ডশিপটা এবং ইকোনমিটা অ্যাডজাস্ট করতে পারে না, কন্ট্রাকশনে চলে যায়, একটা ব্যাপকভাবে আয় কমে যায় মানুষ তখন দরিদ্র হয়ে যায়। তো এই জায়গাটা থেকে আমরা যাতে ওই একই অবস্থায় না পড়ি, সেই জন্য আমি যেটা সবসময় বলেছিলাম, সরকারকে আমি করবো, ক্রেডিট দেবো, যে তারা আমাকে সাপোর্ট দিয়েছে, যে সময় হলে আমরা করব। এবং সেই কারণেই অনেক ক্রিটিসিজম হয়েছে যে আইএমএফের সাথে প্রোগ্রাম আমরা করছি না, আমরা ঠেকিয়ে রাখছি, আমরা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা করেছি এবং আমাদের সময়ে করেছি, and that made a big difference. এবং স্যার, আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে আপনার এই কাজটা করার সময় আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জ নিতে হয়েছে। এই চ্যালেঞ্জ নিতে আপনাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। বিশেষ করে আমরা যদি বলি, ব্যাংকে সামাল দিতে আপনি টাকা ছাপিয়েছেন, এটা নিয়ে এক ধরনের সমালোচনা ছিল। আবার যখন মূল্যস্ফীতিকে নামিয়ে আনতে আপনি সুদের হার বাড়ালেন, তখন আবার ব্যবসায়ীরা বলছিল যে আমাদের বিনিয়োগ কমে যাচ্ছে। এই যে যিনি কাজ করে তার আবার সমালোচনাও থাকে, এই সমালোচনাটা স্যার কীভাবে ফেস করেন? না, দেখুন, প্রথমত আই এম এ টেকনোক্র্যাট,
যে কোনো পলিসি নেবেন সেটার একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইডও আছে, এবং সাধারণত যারা বেনিফিশিয়ারি তারা কিন্তু সেই বেনিফিটটা পায় নাই তখনও, ইটস পলিসি, এবং তারা কিন্তু সাইলেন্ট মেজরিটি, তারা কিন্তু জানতেও ছিল না যে তারা বেনিফিশিয়ারি হবে। যেমন মূল্যস্ফীতি কমলে তারা বেনিফিটেড হবে, কিন্তু এই মুহূর্তে হয়তো আমাকে ডলার ডেপ্রিশিয়েট করতে হবে, আমাকে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে। তো এইটার ফলে ইম্প্যাক্ট হচ্ছে বিজনেসের কমিউনিটি যারা ধার নিয়েছেন তাদের উপর, তারা হলো ভোকাল কমিউনিটি, তারা তো প্রতিবাদ করবেই। কাজে আমাদেরকে রাজনৈতিকভাবে সিদ্ধান্তটা নিতে হবে যে না, প্রতিবাদ আসুক, যেটা সঠিক ইন্টারন্যাশনালি প্র্যাকটিসড একটা প্রুভেন অ্যাপ্রোচ, সেখানেই আমরা থাকি এবং সেটাই আমরা নিয়েছি। আমরা নতুন কিছু আবিষ্কার করিনি। এবং আমরা যদি বলি ব্যাংকগুলো মার্জার নিয়ে এখন আসলে আপনি কাজ করছেন এবং মাঠ পর্যায়ে আসলে জনগণও আপনাদের প্রতি আস্থা রাখতে চাচ্ছে, বিশেষ করে যারা এই ব্যাংকগুলোর কাছ থেকে টাকা পায় তারা আস্থা রাখতে চাচ্ছে যে সরকার এটার ব্যবস্থা করে দিবে, তারা ওয়েট করতে চাচ্ছে। কিন্তু তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে কেউ কোনো ব্যাংকের চেয়ারম্যানরা এটা নিয়ে আপত্তি করছে এবং একটা আইনি ব্যাপারও আছে। তার বাইরে আমরা জানি যে সামনে রাজনৈতিক সরকার আসলে তাদেরও একটা সিদ্ধান্তের জায়গা থাকবে। তো এই ব্যাপারটাকে আপনি কি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? মানে না, এটা তো একটা বড় চ্যালেঞ্জ, কারণ 5টা ব্যাংক একীভূত করা কিন্তু সহজ ব্যাপার নয়। এবং বাংলাদেশে তো হয়নি, পৃথিবীর অনেক দেশেই হয়তো কোথাও হয়নি এতগুলো ব্যাংকে একসাথে একীভূত করা, সাধারণত একটা দুটো হয়। তো যাই হোক, এটা আমরা নিয়েছি কারণ হচ্ছে যে এই 5টা ব্যাংক মোটামুটিভাবে সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এদের ঘুরে দাঁড়ানোর কোনো উপায় ছিল না, এবং সবগুলো ইসলামী ব্যাংক। ফলে এখানে কালচারাল ডিফারেন্সটা সেরকম হবে না, প্র্যাকটিসগুলো একই, নিয়মকানুন একই। তো আমরা যেটা মনে করি যে এই 5টার কোনোটারই সক্ষমতা ছিল না এবং বর্তমানেও নাই তাদের যে দায় সেটা শোধ করার মতো। প্রত্যেকটারই 10-20 হাজার কোটি 25 হাজার কোটি টাকা করে নেগেটিভ নেটওয়ার্থে আছে তারা, নেগেটিভ নেটওয়ার্থ। তাহলে কিভাবে তারা আপত্তি করবে? ধরুন আমার কথাই বলি, এই এক্সিম ব্যাংকের কথাই বলি। এক্সিম ব্যাংক আপত্তি করছে কিন্তু ব্যাংকের বেশি একজন ব্যক্তি যে শেয়ার হোল্ডার সেখানকার, কারণ তার শেয়ার ভ্যালু 0 হয়ে যাবে, সেই কারণে আপত্তি করছে। কিন্তু আমার তো দায়িত্ব তাকে রক্ষা করা না, আমার তো দায়িত্ব হচ্ছে ডিপোজিটরকে রক্ষা করা, আমার দায়িত্ব হচ্ছে কর্মচারীদেরকে তাদেরকে চাকরি রক্ষা করা। কিন্তু স্যার, কোন ব্যাংক দুর্বল এইটা যদি বাংলাদেশ ব্যাংক বলে দেয়, নিয়ে সমালোচনা আছে, আপনি হয়তো জানেন। সত্যি কথা বলতে হবে, মিথ্যা দিয়ে তো দেশ চলবে না। একটা দুর্বলকে দুর্বল বলবো না, থেকে আমি বলবো সবল বলবো, অন্য লোককে খুঁজতে হবে। তাহলে আমার দ্বারা সেটা হবে না। সত্যিকে লুকিয়ে রাখা যায় না। বলে না, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, সেটা বাংলায় কথা আছে, সেই কথাটা তাই। এটা ঢাকার উপায় নেই, সত্যি বের হবেই। লেটস ফেস দ্য ট্রুথ। স্যার, আমরা আলাপ করছিলাম একটু রিজার্ভ নিয়েও আরও জানার আছে স্যার, একটু থাকুন, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, চলছে দেশ বাণিজ্যের আলাপ, নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। দেশ টিভির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যের আলাপে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্যার। স্যার, আবারও আপনি বলছিলেন ব্যাংক নিয়ে, কিন্তু আমরা দেখছি যে রিজার্ভের অবস্থা বেশ ভালো এখন। আমি একটু ব্যাংকের কথা একটু শেষ করে আসি। আমরা যেটা একীভূত করার যে প্রচেষ্টা, এটার লক্ষ্য কিন্তু প্রধান লক্ষ্য হচ্ছে ডিপোজিটরদেরকে তাদের অর্থ ফেরত দেওয়া। বর্তমানে এই 5টা ব্যাংকের সেই সামর্থ্য নাই এবং সেটা করা কোনোভাবেই তাদের পক্ষে সম্ভব নয়, কারণ এখানে প্রায় লক্ষ কোটি টাকা তাদের নেগেটিভ নেটওয়ার্থ আছে এই 5টা ব্যাংকের। সেটাকে নিয়ে তারা কিভাবে আগাবে? কাজে ডিপোজিটরের স্বার্থে আমাদেরকে এখানে যেতে হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, এই এতগুলো ব্যাংকের কর্মচারী তারা কি সবাই চাকরি হারাবেন? সেটাও তো ঠিক নয়। কাজে তাদের স্বার্থেও কিন্তু আমাদেরকে ইন্টারভেনশন করতে হচ্ছে। আমরা মনে করি যে একটা শক্তিশালী ব্যাংক হবে, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক হবে এই নতুন ব্যাংকটা, এবং এখানে আমরা বিশালভাবে সরকারিভাবে অর্থ দিতে হচ্ছে। এই ব্যাংকটার মালিক সাময়িকভাবে সরকার হবে এবং সরকার ডিপোজিটরদের স্বার্থ দেখবে। কাউকে টাকা তুলতে হবে না, কিছুই করতে হবে না, আপনাদের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং আমরা খুব শীঘ্রই 2-1 সপ্তাহের মধ্যেই আমরা এই কার্যকলাপটা ফিল্ড লেভেলে শুরু। স্যার, রাজনৈতিক পরিবর্তন হলে কি স্যার এই ব্যাপারটা থাকবে কিনা? আমার মনে হয় না, অবশ্যই থাকবে আমি আশা করি, কারণ যেটা ভালো জিনিসকে কেউ হারাবে না। এটা ফেরত যাওয়ার তো কোনো স্কোপ নাই। কোথায় ফেরত যাবে তারা? একটা লিকুইডেটেড ব্যাংক, সেটা শেষ হয়ে গেছে, সেখানে ডিপোজিটররা কি চাইবে? ডিপোজিটরদের স্বার্থ তো আমরা পুরোটাই রক্ষা করতেছি।
স্যার রিজার্ভ এখন বেশ ভালো, আমরা জানি যে 30 বিলিয়নের উপরে উঠেছে এবং আপনারা বলছেন যে 26শে জুনের মধ্যে এটা 40 বিলিয়নে আনতে চান। আদৌ কি এইটা সম্ভব কিনা? তার মধ্যে আবার একটা সমালোচনাও আছে, সমালোচনায় বলবো স্যার? হ্যাঁ, বলুন। তার সমালোচনা বলছে যে অনেকে বলছে যে অর্থনীতি যখন গতিশীল থাকে না, অলস ডলার পড়ে থাকে, তখন আসলে রিজার্ভ বাড়ে। যারা সমালোচনা করতে চায় তারা এইভাবেও করছে স্যার, আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত আমি বলবো রিজার্ভ বাড়ছে মূল কারণ হচ্ছে আমাদের রেমিটেন্স বেড়েছে। এটার সাথে তো আমাদের অর্থনীতির গতিশীলতার কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় হচ্ছে সেটা একটা পজিটিভ দিক আমাদের। কেন বেড়েছে? রেমিটেন্স বেড়েছে কারণ হচ্ছে আগে যেটা টাকাটা ফ্লাইট অফ ক্যাপিটাল হতো সেটা হচ্ছে না, সে টাকাটা এখন আমাদের এখানে চলে আসছে। আমাদের আমদানি ব্যয় কমেছে কিন্তু আমদানির ভলিউম কিন্তু বেড়েছে। কেন হয়েছে? কারণ আমরা এখন প্রকৃত মূল্যে আমদানি করছি। আগে যেটা হতো, এসআলএম অ্যান্ড গ্রুপ এই ইনফ্লেটেড প্রাইস দিয়ে টাকাটাকে বাইরে নিয়ে যেত। কাজেই ওই স্ট্যাটিস্টিক্স দেখে তো কোনো আমাকে বলে লাভ নেই। বাজার কি কোনো পণ্যের শর্টফল আছে? যেটা নাই। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে যেটা ছিল যে বিনিয়োগটা একটু কম ছিল, ক্যাপিটাল মেশিনারি জুলাই মাসে তো ক্যাপিটাল মেশিনারি 20%-এর উপর বেশি এসছে। কাজে এটা তো সময়ের সাথে এগুলো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা মনে করি যে টার্ন অ্যারাউন্ডটা হয়ে গেছে। আমাদের এফডিআইও বেড়েছে 20%-এর উপর এই বছর। তো থিংস আর লুকিং গুড। বিনিয়োগ বাড়ছে, বিদেশি বিনিয়োগ বাড়ছে, আমদানি বিনিয়োগযোগ্য আমদানিও বাড়ছে। আর আমরা যদি চিটাগং পোর্টের স্ট্যাটিস্টিক্স নিই, আমরা দেখি যে জাহাজের সংখ্যা বেড়েছে, আমরা দেখি কন্টেনারের সংখ্যা বেড়েছে, আমরা দেখি যে টনেজের সংখ্যা বেড়েছে। তার কমলোটা কোথায়? কাজে এগুলো ইসের খাতিরে সমালোচনা করতেই পারেন, সেটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা মনে করি যে এই বৃদ্ধিটা কোনো মতেই এটাকে বলতে পারবো না যে ডিমান্ড বাড়লে পরেই আমার রিজার্ভ বাড়বে না। আমি যদি এক্সপোর্ট যদি বাড়তে থাকে, আমার রেমিটেন্সের প্রবাহ যদি আমরা ধারাবাহিকভাবে বাড়িয়ে যেতে পারি, অবশ্যই আমার রিজার্ভ বাড়তে থাকবে আগামীতে। এবং আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমাকে ফ্লোটা বাড়াতে হবে সামনে। অর্থাৎ বিদেশি বিনিয়োগ এবং বিদেশি বরোয়িং এগুলোকেও আমার এই ডোমেস্টিক অ্যাক্টিভিটির সাথে সংযুক্ত করতে হবে। তাহলে পরে ব্যালেন্স অফ পেমেন্ট চিরকালই সারপ্লাস থাকতে পারে, কোনো অসুবিধা নেই। স্যার বিনিয়োগটাও আপনি বলছিলেন যে বিনিয়োগ একটু ধীর গতি আসছে এবং মূল্যস্ফীতি যেহেতু আপনি কমিয়ে আনার চেষ্টা করেছেন, তো ওইখানে এক ধরনের প্রতিবন্ধকতা আপনারা তৈরিও করেছেন। মূল্যস্ফীতি কি স্যার পাচ্ছে নামানো সম্ভব আগামী বছর এবং বিনিয়োগটা কি হবে স্যার? আমার যেটা ধারণা, আমি যেটা বলি যে এদিক সেদিক হতেই পারে, সেটা ইস্যু না। আমাদের লক্ষ্য যেটা প্রথম থেকেও বলছিলাম যে এই বছরের ডিসেম্বর নাগাদ এটা 7-এর ঘরে চলে আসবে। এখন আছে কত? 8.2। তো 7-এর ঘর থেকে তো বেশি দূরে নাই, কাজে এটা 7-এর ঘরে চলে আসবে। এবং আমি মনে করি যে এটা 7-এর নিচেও যেতে পারে। 7-এর নিচে যদি যায় তাহলে তো আমি পলিসি রেট নামিয়ে আনবো। এখন পলিসি রেট ফর দ্য ফার্স্ট টাইম গত 3-4 মাসে এটা পজিটিভ হয়েছে, পজিটিভ পলিসি রেট। এতদিন পর্যন্ত এটা নেগেটিভ ছিল। ইনফ্লেশন ওয়াজ হায়ার দেন দ্য পলিসি রেট। হায়ার দেন এটা তো কোনো পলিসি হতে পারে না। এখন এটা পজিটিভ হয়েছে, এটা 3%-এর মতো আমরা রাখতে চাই। তো তাহলে 7 যদি হয় ইনফ্লেশন, তার নিচে নামলে আমি পলিসি রেট নামিয়ে আনবো। অলরেডি আমরা কি দেখতে পাচ্ছি, ট্রেজারি বিল রেট 10-এর নিচে চলে আসছে, পলিসি রেটের চাইতে ট্রেজারি বিল রেট কম। ইটস গুড সাইন। তো আমরা মনে করি যে ইন্টারেস্ট রেট এখন কমবে, ইটস এ ম্যাটার অফ টাইম। স্যার একটু এটা আমার জানার একটা আগ্রহ যে টাকা আপনারা নতুন টাকা এনেছেন, কিন্তু আমরা বিশ্বব্যাপী একটু অনেক আধুনিক ধরনের নোট দেখি, কিন্তু আমরা একই ধরনের নোটে আমরা আছি এবং এটা নিয়ে আমরা আরও কিছু প্রত্যাশা করেছিলাম। স্যার আপনার প্রত্যাশা পূরণ হয়েছে স্যার? দেখুন, এবারে টাকাটা আমাদেরকে খুব জরুরি ভিত্তিতে আনতে হয়েছে। এটা নিয়ে গবেষণা করার টাইম ছিল না। কেন ছিল না? কারণ আমরা চাচ্ছিলাম পুরনো টাকার পরিমাণটা তো কমে আসছে, সবসময় ওটাকে চেঞ্জ করতে হয়। তো নতুন টাকা আনতে গেলে 18 মাস সময় লাগে। অর্থাৎ আমাদের কিন্তু সরকারের পরিবর্তন হয়েছে এখনও 12 মাস 13 মাস। কাজেই আমাদেরকে আনতে হয়েছে 6 মাসের মধ্যে। সেই 18 মাসকে 6 মাসে নামিয়ে আনতে হয়েছে। সেই জন্য খুব দ্রুততার সাথে এগুলো করতে হয়েছে। এখানে এক্সপেরিমেন্টেশনের কোনো সুযোগ আমাদের ছিল না। আমি বলবো যে আমাদেরকে যে টিম কাজ করেছে, ডিসপাইট অল থিংস, তারা এটা সবচেয়ে দ্রুততম সময়ে, পৃথিবীর মধ্যে দ্রুততম সময়ে একটা প্ল্যানিং থেকে টাকাকে বাজারে ছাড়া পর্যন্ত
করতে পেরেছে। তা না হলে সংকট হয়ে যেত আমাদের। সংকটটা কোথায়? আমাদের গত কোরবানি ঈদের সময় আমাদের বিশাল সংকট দেখা দিচ্ছিল। তখন 32,000 কোটি টাকা আমাদের 35,000 কোটি টাকা আমাদের এক্সট্রা ডিমান্ড হচ্ছে শুধু ঈদের দিনগুলোতে। এই 35,000 কোটি টাকা আমি পাবো কোথায়? আমি তো আমার হাতে তো আগে নোটগুলো নাই। তো এই কারণে আমাকে প্রচুর এক্সপেরাইট করে এই ডিমান্ডটাকে আমরা তো মেটাতে পেরেছি। জি জি স্যার, যে অর্থ পাচার হয়েছে আপনারা বলছেন সেগুলো ফেরত আনার চেষ্টা হচ্ছে, বিশেষ করে ইভেন আমরা দেখলাম যে খুব সম্প্রতি রিজার্ভের টাকা ফেরত আনার এক ধরনের প্রসেসিং চলছে বলে আমরা একটা নিউজও পেলাম। আসলে কি আনা সম্ভব ওই প্রসেসিংটা যেভাবে আগাচ্ছে? না, সম্ভব, তবে সময় লাগে প্রচুর। যেমন আমি একটা বলি সম্ভব কেন। সাইফুজ্জামানের 350টা বাড়ি ছিল না ইউকেতে? অল অফ দেম আর অন সেল। কে বিক্রি করছে? ব্রিটিশ সরকার। সাইফুজ্জামান না, সাইফুজ্জামান পলাতক, সে ইংল্যান্ডে নাই। কোথায় গেছে সে? সে হয়তো দুবাইতে আছে বা কোথাও অনেক জায়গায় আছে। এটা কি দেখাচ্ছে? অলরেডি আমাদের ইউসিবিএল, যেখানে সাইফুজ্জামান তাদের ফ্যামিলি কন্ট্রোল যে ছিল, দে হ্যাভ পুট দ্য ক্লেম অন দিস 350 হাউসেস। তারা ওইখানে লয়ার নিয়োগ করেছে। আমরাই তাদেরকে লয়ার পাঠিয়ে দিছি, যেখান থেকে আমরা পাঠিয়েছি সেন্ট্রাল ব্যাংক থেকে আলোচনা করে যে ঠিক আছে, লুক অ্যাট দিস লয়ার্স। তারা হায়ার করেছে এবং সেই লয়ার ওইখানে ক্লেম, আমাদের তো ক্লেম তো করতে হবে। তারা ক্লেম করে ফেলছে অলরেডি যে আমার টাকা নিয়ে গেছে, এই টাকা আমাকে ফেরত দেওয়া হোক। এটা তো হচ্ছে, আমরা প্রত্যাশা করি স্যার আরও হবে। জি জি, আরও হবে। তবে এটা সহজ কাজ নয় এবং সব দেশে সমানভাবে হয় না। ইংল্যান্ডে যেটা হয়েছে সেটা হয়তো দুবাইতে হবে না, বা আমরা হবে সেটা আশা করি, কিন্তু নাও হতে পারে। স্যার, এর আগে আমরা দেখেছি আপনার বায়োগ্রাফিতে যে আপনি জিডিপি পরিসংখ্যান নিয়ে নিজেই প্রশ্ন তুলেছেন যে যেভাবে করা হচ্ছে সেটি আসলে সামঞ্জস্যপূর্ণ না। এখন আসলে পরিসংখ্যানের কি অবস্থা? আমরা দেখি যে সরকারের বিভিন্ন অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে পরিসংখ্যানগুলো এখনও ঠিক হয়নি। এক এক অধিদপ্তর এক একভাবে পরিসংখ্যান দিচ্ছে। এটা কি স্যার আপনার চোখে পড়েছে কিনা? পরিসংখ্যানের মূল দায়িত্ব তো বিবিএস এর হাতে। তো বিবিএসটা হচ্ছে প্ল্যানিং মিনিস্ট্রির আন্ডারে। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি বিবিএসকে সবসময় পরামর্শ দিয়ে আসছেন আগে থেকে, অনেক বছর ধরেই, গত অ্যাটলিস্ট 10-15 বছর ধরে। এবং উনি নতুন টাস্কফোর্স করেছেন বিবিএসের এবং তাদের প্রতিবেদন জমা নিয়েছেন এবং এখানে কি করতে হবে ঠিক করে দিবেন। তো আমাদের পুরো আস্থা আছে যে ওনারা একটা ভালো কাজ করে যাবেন। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে বিবিএসে এখন কেউ হস্তক্ষেপ করে না, এই অ্যালিগেশনটা কিন্তু নাই। এখানে কোনো হস্তক্ষেপ হচ্ছে না রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে। যে ডাটা আসছে আমরা সেটাই মেনে নিচ্ছি। মূল্যস্ফীতি অনেক সময় আমাকে ডিসঅ্যাপয়েন্ট করতেছে, হচ্ছে না আমার যেটা পরিকল্পনা তার চাইতে আমি হয়তো পিছিয়ে পড়তেছি। যেমন জুলাই মাসের কথাই ধরি, জুলাই মাসে মূল্যস্ফীতি 4.9 থেকে 4.9 থেকে বেড়ে 4.56 হয়ে গেল, বেড়ে গেল, অল্প একটু বেড়েছে কিন্তু বেড়েছে। মূল কারণটা কি দেখলাম পর্যালোচনা করে, চালের দাম বেড়েছে প্রায় 16%। দ্যাট ড্রোভ ইট আপ। কতখানি? চালের দাম যদি না বাড়তো তাহলে আমার মূল্যস্ফীতি 1.4% কম হতো। তাহলে কত হতো? 7-এর ঘরে চলে আসতো। কিন্তু এটা এই চালের দামের জন্য হলো, এটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফর মি। কিন্তু কথা হলো যে যা প্রকৃত তথ্য সেটাই বাজারে আসছে এবং সেটাই আমরা সরকারকে দিয়ে পক্ষ থেকে রিলিজ করা হচ্ছে জনগণের কাছে। স্যার, আমরা একটু শেষের দিকেই আছি এখন। একটু আপনার কাছে জানতে চাইছি, গভর্নর এই থাকাকালীন সময় আপনি আসলে শেষ পর্যন্ত কি করে যেতে চান, বা আপনার একটা টার্গেটটা কি? দেখুন, আমাদের দুটো জিনিস, মূল লক্ষ্য তিনটে জায়গায় আমি বলবো ব্রডলি স্পিকিং। একটা তো হচ্ছে মূল্যস্ফীতিকে কমিয়ে আনা। যদি বলেন আমার লক্ষ্য কি, আমি যদি সময় পাই মূল্যস্ফীতি আমি আশা করব যে জুলাই মাসের মধ্যে 5-6-এর মধ্যে নিয়ে আসা এবং তার পরবর্তীতে এটা 3-4-এ নিয়ে আসা। কেন 3-4? কেন? কারণ পৃথিবীর সব উন্নত দেশগুলো, সব যে স্টেবল কান্ট্রি, কারেন্সিকে স্টেবল রাখতে হলে মূল্যস্ফীতিকে স্টেবল রাখতে হবে, কমে রাখতে হবে। আমি যদি মূল্যস্ফীতি বেশি হয় আমি আমার এক্সচেঞ্জ রেটকে ধরে রাখতে পারবো না, আর এক্সচেঞ্জ রেট ধরে না রাখলে আমার নানান সমস্যা, নানান দিক থেকে। এটা একটা ফ্যাক্টর। আমি যদি ইনফ্লেশনটাকে 3-এ নামতে পারি বা 4-এ নামাতে পারি, আমার ইন্টারেস্ট রেটটা, লেন্ডিং রেট নেমে আসবে 8-এ। বাহ, এর চাইতে আমি আর কি ভালো চাই? এটা হচ্ছে লক্ষ্য, এক নম্বর। 2 নম্বর লক্ষ্য হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে
ব্যাংকিং সিস্টেম, যেটা দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের হাতে। তো ব্যাংকগুলোর গভর্নেন্সটা ইমপ্রুভ করাটা দায়িত্ব আমাদের। আমরা 16টা ব্যাংকের বোর্ড চেঞ্জ করে দিয়েছি এবং সতর্কবাণী, যে ভালো কাজ করবে না আমরা তাদেরকে আমরা নিয়ন্ত্রক হিসেবে হস্তক্ষেপ করব সেখানে। আমরা কি করেছি, আমরা লোন ক্লাসিফিকেশন টাইট করে দিয়েছি, আমরা এই রিস্ক বেস সুপারভিশন ইন্ট্রোডিউস করে ফেলেছি, আমরা IFRS 9 ক্লাসিফিক যেটা সেটা করতে যাচ্ছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা চলে যাচ্ছি পুরোপুরিভাবে, ফুললি কমপ্লায়েন্ট হয়ে আমরা যাব। তারপরে আমরা কি করতে যাচ্ছি, আমরা এই যে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার পরিকল্পনা নিচ্ছি এবং এই পরিকল্পনাটা চলমান প্রক্রিয়া হবে। আমাদের অলরেডি ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট করা হয়ে গেছে, তাদের কাজই হবে দুর্বল ব্যাংকগুলোকে ধরে এনে সেটাকে ঠিক করা। তো এই কাজগুলো তো আগে হতো না, সেই কাজগুলো আমরা করছি। এটা একটা বিশাল কাজ হবে, এখানে সরকারি ব্যাংকও থাকবে, বেসরকারি ব্যাংকও থাকবে এবং যেটার দায়িত্ব নিতে হবে আমাদেরকে সরকার হিসেবে এবং বাংলাদেশ ব্যাংক হিসেবে। 3 নম্বর দায়িত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে জনগণকে সম্পৃক্ত করা। এখনও আমরা সেটা পারি নাই, আমাদের 64% মতো আছে, এটাকে 100% করতে হবে। সেটার ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের এই কাজটা আমরা করতে চাই টেকনোলজি ড্রিভেন, ক্যাশলেস ট্রানজ্যাকশনের মাধ্যমে। আমাদের ক্যাশ ডিম্যান্ড প্রতি বছর 35,000 মানে 10% করে বাড়ে, অর্থাৎ প্রায় 35 থেকে 40,000 কোটি টাকা করে প্রতি বছর চাহিদা বাড়তেছে ক্যাশে। কেন বাড়বে? এত বিকাশ হয়েছে, নগদ হয়েছে, এটা সেটা, কিন্তু ক্যাশ তো কমছে না, ক্যাশ কমাতে হবে। ক্যাশের জন্য আমরা 20,000 কোটি টাকা প্রতি বছর খরচ করি শুধু টাকা ছাপাইতে এবং টাকা ডিস্ট্রিবিউট করতে। আর ক্যাশের জন্য সরকারের লস হয়, ট্যাক্স লস হয় আমাদের হিসাবে 1.5 লক্ষ কোটি টাকা। এটাকে ক্যাশলেস করতে হবে, এটা হচ্ছে আমাদের তৃতীয় অবজেক্টিভ। স্যার, গভর্নর এই দায়িত্ব শেষে আপনি কি আবারও পিআরআইতে ফিরবেন নাকি, মানে আপনার ইচ্ছা কি? সেটা বলবে আমার শরীরের স্বাস্থ্যের অবস্থা। ইনশাল্লাহ ফেরার তো ইচ্ছা আছে। আমি তো কি বলবো, সিভিল সোসাইটির মানুষ, তো দ্যাটস মাই ন্যাচারাল হ্যাবিটেট। সো আবার সিভিল সোসাইটিতে ফেরত যাব, আবার সরকারের সাথে কাজ করব এবং সরকারকে সমালোচনাও করব। স্যার, একেবারে শেষ প্রশ্ন, বাংলাদেশের অর্থনীতিকে আপনি অনেক গভীরভাবে জানেন, কারণ আমরা জানি যে আপনি দীর্ঘদিন এটা নিয়েই কাজ করছেন। এই যে এত প্রেডিকশন বাংলাদেশকে নিয়ে, বিশেষ করে গ্লোবাল অর্থনীতিতে বাংলাদেশ এগিয়ে যাওয়া, বাংলাদেশের অবস্থান নিয়ে IMF থেকে শুরু করে সবাই একটা ভালো প্রেডিকশন করছে, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ আসলে সেই পথে যেতে পারবে কিনা, এবং যেতে হলে আসলে কোন কোন বিষয়ে বাংলাদেশকে দেখতে হবে? দেখুন, বাংলাদেশের সম্ভাবনা খুবই ভালো, কিন্তু এটা করতে হবে রাজনীতিবিদদের। এই সম্ভাবনাটাকে রিয়েলাইজ করতে হলে রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং পলিটিক্যাল কন্টিনিউটি, ডেমোক্রেটিক প্রসেসের কন্টিনিউটি, এগুলো থাকতে হবে। এবং গুড গভর্নেন্স যেটাকে আমরা বলি, সুশাসন। সুশাসন শুধু আর্থিক খাতের জন্য না, সুশাসন অর্থনৈতিক পুরো কর্মকাণ্ডের ক্ষেত্রে সুশাসন লাগবে। আমার একটা জমি কিনবো, আমার জমি আরেকজন দখল করে নেবে, সেই দেশে তো কেউ বিনিয়োগ করবে না। আমাকে বুঝতে হবে, আমাকে নতুন প্রজন্মকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এইখানে বাংলাদেশে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। তারা তো আসবে না যদি সেই ব্যবস্থা সে নিশ্চয়তা আমরা না দিতে পারি। কাজে আমাদের চ্যালেঞ্জও অনেক আছে, সম্ভাবনাও অনেক। আমরা স্যার সম্ভাবনার কথাই বলবো এবং একই সাথে এই চ্যালেঞ্জটা আমরা উঠতে যাবো এমন প্রত্যাশা থাকলো। এবং আপনাকে স্যার অনেক ধন্যবাদ। আমাদের এই অর্থনীতি, বিশেষ করে এই মানি অর্থনীতির যে সাইডটা আপনি দেখছেন এবং এটাকে খুব একটা ভালোভাবেই আসলে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আপনার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ দেশ টিভিকে। দর্শক, এই ছিল আজকের মতো দেশ বাণিজ্যের আলাপে। আমরা আগামী সপ্তাহে আবারও নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকুন দেশ টিভির সঙ্গে।